হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আরুষের অবস্থা খুব একটা ভালো নয় মীরা। কিছুক্ষণ আগেই ও ঠিক ছিল, কিন্তু নাইট ক্লাব থেকে বেরোনোর পরেই ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ফোনে বান্ধবীর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এই তো কিছুক্ষণ আগে আর স্টিপ ছিল, তাহলে হঠাৎ কি হল? আমি ঘুরিয়ে ওকে প্রশ্ন করলাম, কি হয়েছে আরুষের অ্যাকচুয়ালি? ও ঠিক আছে তো? কোনো নার্সিংহোমে ভর্তি, আমাকে অ্যাড্রেস দে, আমি কালকে দেখা করে আসব। 2 হাত ভেঙে গেছে আর পায়ে এবং কোমরে ফ্র্যাকচার হয়েছে। আমি চমকে উঠলাম আমার বান্ধবীর উত্তরে। এটা কি করে সম্ভব? একসাথে 2 হাত ভেঙে গেছে, আবার পায়ে ও কোমরে চোট? ওহ গড! আমি নিজেকে সামলে উত্তর দিলাম, ঠিক আছে, তুই আমাকে অ্যাড্রেসটা মেসেজ করে দে, আমি কালকে ওর সাথে গিয়ে দেখা করব। ফোনটা কেটে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। হঠাৎ করে মুহূর্তের মধ্যে এমন একটা খবর আমি আশা করিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3টে বাজে। আমি যখন নাইট ক্লাবে গিয়েছিলাম তখন রাত 12টা, আর নাইট ক্লাব থেকে বেরিয়েছি 1টা নাগাদ। 2 ঘন্টার মধ্যে এত বড় অ্যাক্সিডেন্ট! আর আমার যতদূর মনে হয় আরও অনেক পরে আরুষ বেরিয়েছে, প্রায় 2টো বাজবে ওরম সময়। আমি তো জানি আরুষ ওই সময় নাইট ক্লাব থেকে বেরো। তার মানে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমার কেন যেন কিছু ঠিক লাগছে না। কথাগুলো ভাবছিলাম, সে সময় হঠাৎই আমার চোখ গেল আমানের উপর, আর তৎক্ষণাৎ আমার চোখের সামনে ভেসে উঠল ভার্সিটিতে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি ভেজে একটা শুকনো ঢোক গিললাম, তারপর আমানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে কখন বাসায় এনেছেন? আমান আমার দিকে না তাকিয়ে ল্যাপটপের মধ্যে মুখ গুজেই বলল, 1:30। আপনি কি তখন থেকে ঘরেই আছেন আমার সাথে? থাকি আর না থাকি, তুমি কি অজ্ঞান হয়ে তা দেখতে পেতে? আমি এবার ভয়ে কাটিয়ে বলে দিলাম, আরুষকে কেন এভাবে আঘাত করলেন আপনি? এইবার উনি সঙ্গে সঙ্গে ল্যাপটপে উনার চলা আঙ্গুলগুলো থামিয়ে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে ল্যাপটপ বন্ধ করে দিলেন। তারপর আমার দিকে কড়া চাহনি নিয়ে তাকিয়ে উত্তর দিলেন, ডোন্ট ক্রস ইউর লিমিট মীরা। তোমার নাইট ক্লাবের আশিককে আমি কেন মারতে যাব? ও যদি মরে যায় তাহলে তোমার কি হবে? আমি তো মেরে ফেলার কথা বলিনি, আঘাত করার কথা বলেছি। আমার কথায় আমান একটু অস্বস্তিতে পড়ে গেল। ল্যাপটপ পাশে রেখে উঠে দাঁড়িয়ে বলল, যেখানে তোমার উপর আর তোমার কাজকর্ম কথাবার্তার উপর আমার কোনো ইন্টারেস্টও নেই, সেখানে তোমার আশিকের উপর আঘাত কেন করব আমি? লজিক নিয়ে কথা বলো মীরা। সত্যি আমার উপর আপনার কোনো ইন্টারেস্ট নেই? তাহলে তো রাস্তায় ছেড়ে আসতে পারতেন। বাসায় নিয়ে এলেন কেন? রাস্তায় পড়ে থাকলে মরে যেতাম না নিশ্চয়। আমার কথা শেষ করার আগেই উনি জোরে ধমক দিয়ে উঠলেন, শাট আপ। এই জন্যেই বলে লোকের ভালো করতে নেই। আমারই ভুল তোমাকে অজ্ঞান অবস্থায় বাসায় নিয়ে আসাটা। তাই জন্যে এখন রাত বিরেতে কথা শুনতে হচ্ছে। জাস্ট ডিসকাস্টিং। কথাটা বলেই উনি দরজার দিকে হাঁটা ধরলেন। আজ আবারও ওনার কথাগুলো আমার বুকে গিয়ে বিঁধল। আমি চোখ মুছে দরজার দিকে ফিরতেই দেখলাম উনি এখনও দাঁড়িয়ে আছেন। আচমকা আমি কিছু বোঝার আগেই উনি আমাকে এসে নিজের বাহুবন্ধনে নিয়ে নিলেন। বেশ শক্ত করে নিজের সাথে মিশিয়ে আমার ঘাড়ে চিবুক রেখে আছেন। আমাকে শক্ত করে জড়িয়ে থাকায় আমি অনুভব করছি ওনার শরীর কাঁপছে। এটা অনুভব করার পর আমি নিজের দুহাত ওনার পিঠে রাখতেই উনি ঝট করে সরে গেলেন, আর এক মুহূর্ত দাঁড়ালেন না, বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি পুরোই বোকা বনে গেলাম। কিছুক্ষণ আগে খারাপ ব্যবহার করে এখন আবার ভালো ব্যবহার করলেন। এই প্রথম উনি আমাকে বিয়ের পর নিজে থেকে জড়িয়ে ধরলেন। বিড়বিড় করে বললাম, আমান খান নাকি তুফান খান আল্লাহ মালুম। বেশ একটা ভালো লাগা কাজ করছে মনে, কিন্তু সঙ্গে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমান কাঁপছিলেন কেন? কি হয়েছিল উনার? আর এরকমভাবে হুট করে বেরিয়ে গেলেন কেন ঘর থেকে? ধুর, আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমার মন বলছে আরুষের অ্যাক্সিডেন্টের পিছনে আমানই আছে, আর এটা নিছক একটা অ্যাক্সিডেন্ট নয়। কারণ এমন ঘটনা আমার চোখের সামনে ভার্সিটিতে ঘটেছিল। ওই দেখ, আজকে মহারানীর পা মাটিতে পড়েছে। চল একটু মজা নিতে হবে তো। মজা নেব মানে? ওকে মজা দেখাবো আগে। ওর কাছে হবে সাজা আর আমাদের কাছে মজা। আমাদেরকে অপমান করার স্বাদ মিটিয়ে দেব।
আমি ভার্সিটি যাচ্ছিলাম, এমন সময় কয়েকটা খাটে ছেলের এসব আজে বাজে কথা শুনে ওদের দিকে তাকালাম। দেখলাম আমার উদ্দেশ্যেই কথাগুলো বলছে, কারণ আমি একবার ওদের অন্য মেয়েদের সাথে অসভ্যতামি করার শাস্তি দিয়েছিলাম। কিন্তু আজ একটু ভয় লাগছে, কারণ আমি গাড়ি নিয়ে আসিনি, পায়ে হেঁটে আসছি, আর আমার সাথে সুমিও নেই। আমি আজ পুরো একা। তাই ওদের কথায় পাত্তা না দিয়ে এগিয়ে যেতে লাগলাম, কিন্তু হঠাৎই ওরা আমার পথ আটকে বলল, কি ব্যাপার মিস রণচণ্ডী? আজকে তোমার সেই রূপ, সেই তেজ কোথায় গেল? আমার পথ ছাড়ুন, যেতে দিন আমায়। কেন? আমাদের অসভ্যতামির শাস্তি দেবে না? ভয় পাচ্ছ নাকি আজকে? কথাটা বলেই একজন আমার হাত টেনে ধরল। আমি ঝাড়া মেরে হাত ছাড়িয়ে উল্টো দিকে হাঁটতে গেলে পিছন থেকে আমার ওড়নায় টান পড়ে। আমি সঙ্গে সঙ্গে সামনে ঘুরে ছেলেটার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিই। ছেলেটা রাগী চোখে আমার দিকে তাকায় আর অন্য একজন বলে, খুব সাহস তোর, তাই না? আজ দেখব কত সাহস দেখাতে পারিস আমাদের সাথে। আপনিই সেই ব্যক্তি না যে কিছুদিন আগে আমাদের ভার্সিটিতে ভাষণ দিচ্ছিলেন রেপ করা, নারী নির্যাতন করা, ইভটিজিং করা অপরাধ। রাস্তায় যে ছেলেকে দেখবেন এমনটা করতে তাকেই উপযুক্ত শাস্তি দেবেন বলেছিলেন না? আমার কথায় ছেলেটি চুপ করে এদিক ওদিক তাকাতে লাগল। যাকে চোর মেরেছি তার উদ্দেশ্যে বললাম, আপনার বোন তো আমার থেকে 2 বছরের জুনিয়র। সেদিনকেই ওর মুখে শুনছিলাম আপনি নাকি খুব ভালো, মেয়েদের নাকি খুব সম্মান করেন, যেই মেয়েকে রাস্তায় হেনস্থা করা হয় তাকে রক্ষা করেন। এগুলো কি সব মিথ্যে বলছিল আপনার বোন? আমার কথা শেষে কেউ কোনো কথা বলছিল না দেখে আমি আবার বললাম, আসলে আপনার বোন মিথ্যে বলেনি। বলেছেন আপনি। নিজের বোনের সামনে একটা মিথ্যে মুখোশ পরে আছেন। আর আপনি সমাজের সামনে মুখোশ পরে আছেন। একদিকে বলছেন মেয়েদের বাঁচাও, আরেকদিকে সেই মেয়েদেরকেই অত্যাচার করছেন। যারা রক্ষক তারাই ভক্ষক। এই আপনাদের জন্যই যারা ভালো ছেলে তাদের বদনাম হচ্ছে, তারা চেয়েও নারীদের বাঁচাতে পারছে না। তোরা কি ওর এসব বাণী শুনবি নাকি দাঁড়িয়ে? আমার কথা শেষ হতেই অন্য একটা ছেলে কথাটা বলে উঠল। সামনে আসতেই চিনতে পারলাম এটা সেই ছেলে যার সাথে ভার্সিটির সবার প্রায় ঝগড়া। মিস্টার আমান খানের তো সবচেয়ে বড় শত্রু। এখানে কি করছে? কি হলো, চুপ করে আছিস কেন তোরা? ও কথায় ভুলে গেলি নাকি? তোরা ভুললেও আমি ভুলব না। এই বলেই ছেলেটি এগিয়ে এসে আমার ওড়নায় হাত দিতে যাবে, ঠিক সে সময় কেউ একজন আমার পিছন থেকে ছেলেটার হাত ধরে ফেলল। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম আমান। আমান, আপনি? আমান আমার উত্তর না দিয়ে আমার সামনে এসে আমাকে গার্ড করে দাঁড়ালেন। সেই দেখে ছেলেটা নিজের হাত ছাড়িয়ে বলল, তুই এখানেও চলে এসেছিস নিজের মহানগিরি দেখাতে? সাহস কি করে হলো ওর দিকে হাত বাড়ানোর? আমানের কণ্ঠস্বর শুনে আমি কিছুটা ভয়ে পেয়ে গেলাম, এছাড়া চোখমুখ দেখে বুঝতে পারছি বেশ রেগে আছেন। কিন্তু আজ কেন জানো লোকটার উপর রাগ উঠছে না, ভালোই লাগছে। এটা কি স্বার্থপরতা? উনি আমাকে সেভ করছেন এই জন্য এমনটা হচ্ছে, নাকি উনি ওনার কাজকর্ম কথাবার্তা আমার অভ্যেস হয়ে গেছে? গতরাতেও এই ভেবে আমি ঘুমাতে পারিনি, আর আজ ওনাকে দেখে আবারও এই প্রশ্ন মাথায় ঘুরছে আমার ঘোর কাটল ওই ছেলেটার কথায়। ওহো, আমি তো ভুলেই গেছিলাম এটা সেই বড়লোকের ঘরের অহংকারী মেয়ে যে কি না তোর মতো ভিখারিকে পাত্তা দেয় না। হা 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 হা। তো কেন ঘুরছিস ওর পিছনে? টাকার জন্য নাকি? ছেলেটা কথা শেষ হওয়ার আগেই আমান ছেলেটাকে মারতে শুরু করল। বেধড়ক মারার কারণে ছেলেটার নাকমুখ থেকে রক্ত বেরিয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। ছেলেটাকে দম নেওয়ার সুযোগ দিচ্ছেন না আমান। আমি কি করব বুঝতে না পেরে আমানকে আটকানোর জন্য পিছন থেকে ওনাকে টেনে নিয়ে এলাম, কিন্তু উনি আরও এগিয়ে গিয়ে মারতে যাচ্ছেন। আমি ধমক দিয়ে বললাম, আমান কি করছেনটা কি আপনি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? মরে যাবে তো ছেলেটা। উনি প্রতি উত্তরে চিৎকার করে বললেন, যাক মরে। সাহস কি করে হলো তোমার দিকে হাত বাড়ানোর? জানে মেরে ফেলব আমি ওকে। এখানেই জ্যান্ত পুঁতে দেব। আর কোনোদিন যাতে তোমার মুখটাও মনে না করতে পারে তার ব্যবস্থা করব। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম ওনার কথায়। কোনোরকম ওনাকে আটকে রেখে পুলিশকে ফোন করে জানালাম। ততক্ষণে ওই ছেলে দুটো ওনাকে আটকে রেখেছিলেন। পুলিশ আসার সময় উনি শান্ত হয়ে গেছিলেন। সবশেষে ছেলেটিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর অন্য ছেলে দুটি আমায় এসে বলল, আমি যা যা ভার্সিটিতে বলেছিলাম এবার থেকে তা পালন করার চেষ্টাই করে যাব। আমার বোনকে আর কোনো মিথ্যে আশ্বাস নিয়ে থাকতে হবে না। ও নিজের ভাইকে যেমনটা মনে করে তেমনি হবে ওর ভয় এরপর থেকে।
কথাগুলো বলায় আমি সামান্য হাসলাম। ওরা চলে যেতেই মাথা ঘুরিয়ে আমানকে খুঁজতে লাগলাম, কারণ তিনি উধাও হয়ে গেছেন। ঠিক করেছি আজ থেকে আর ওনার সাথে খারাপ ব্যবহার করব না। সেদিনের ঘটনা আমার মনে আমানের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছিল, সঙ্গে আমার মনে যেই অনুভূতিটা তৈরি হয়েছিল আমানকে নিয়ে, যেই অনুভূতির জন্য আমার রাতের ঘুম উড়ে গেছিল তাও নাম পেয়েছিল। ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছিলাম আমি আমানকে, আর সেই কথা জানানোর আগেই একটা দুর্ঘটনা ঘটে গেল, যার জন্য আজও আমি পস্তাই। নাহ নাহ না, আমি কিছুতেই সেই ঘটনা মনে করতে চাই না। কিন্তু আজ যেটা আরুষের সাথে ঘটল সেটা কি সত্যি অ্যাক্সিডেন্ট? ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট মীরা। হঠাৎই পিছন থেকে আমানের কণ্ঠস্বর ভেসে উঠল। আমি দেখলাম আমান দরজায় হেলান দিয়ে ডান হাতে কফি আর বাম হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছেন। আমি উঠে দাঁড়াতেই উনি আমার দিকে এগিয়ে এলেন আর বললেন, এটা খেয়ে নাও আর অ্যাক্সিডেন্টের কথাটা মাথা থেকে বার করে ফেলো। গুড ফর ইউ। গুড নাইট। আমার হাতে কফির কাপ ধরিয়ে উনি গিয়ে ঘুমিয়ে পড়লেন। খেয়ে বুঝলাম এটা স্ট্রং কফি, যেটার প্রয়োজন ছিল আমার। মাথাটা ভার হয়েছিল সকালে অতক্ষণ শাওয়ারের কারণে। আমি কফিটা খেয়ে চুপচাপ ওনার পাশে শুয়ে ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই।